This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ এবার হয়েছে স্বাদ হ্যাঁ অপূর্ব স্বাদ এমডিএচ এর চাঙ্কি চাট মশলা জীবনে আসল স্বাদ জাগলো আসল মশলা এসএস এমডিএচ নমস্কার, দেখছেন টিভি 9 বাংলা। দুপুরে সুপার প্রাইম টাইম নিয়ে এবং দুপুরে সুপার প্রাইম টাইমে ফুল অ্যান্ড ফাইনাল নিয়ে আপনাদের সঙ্গে আমি অনির্বাণ এবং শুভজিৎ, আমরা দুজনেই রয়েছি। শুভজিৎ, শুরুতেই তুমি যে খবরটা বলছিলে এইমাত্র, তুমি এবং শর্মিষ্ঠ যে খবরটার কথা বলছিলে, খড়দার অ্যাপার্টমেন্টে অস্ত্র ভান্ডার, সেই খবরে আরেকবার চোখ রাখি আমরা। এই মুহূর্তে ফুল অ্যান্ড ফাইনালে বোঝার চেষ্টা করছি কিভাবে এই অস্ত্র ভান্ডার এখানে তৈরি হলো। খড়দার রিজেন্ট পার্কে একটি অ্যাপার্টমেন্টে 15টা আগ্নেয়াস্ত্র এবং 1000 রাউন্ড গুলি আপাতত এখনো পর্যন্ত উদ্ধার হয়েছে। কিভাবে এই অস্ত্র এখানে এলো বিস্তারিত জানবো। আমাদের প্রতিনিধি অনন্ত এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। অনন্ত, গত কয়েক মাস ধরে লাগাতার অস্ত্র উদ্ধার হয়ে যাচ্ছে, তবে আমার সব থেকে বেশি করে মনে পড়ছে যে স্থানীয় সমাজ বিরোধীর কথা, যে বিভিন্ন সময় বিভিন্ন দলে আশ্রয় নিয়েছে এবং শেষ পর্যন্ত শাসক দলের আশ্রয় ছিল। তার বাড়ি থেকে যখন অস্ত্র উদ্ধার হয় তখন তুমি বলেছিলে যে এর লেজ অনেক দূর পর্যন্ত যেতে পারে। এই ওই স্থানীয় সমাজবিরোধী, যে একসময় নিজে সমাজবিরোধী হিসেবে পরিচিত ছিল, সে ওই এলাকাতে রীতিমতো অস্ত্র ব্যবসায়ী হয়ে উঠেছিল, তুমি বলেছিলে। তার সঙ্গে কি কোনো যোগ আছে আজকের এই অস্ত্র উদ্ধারের? দেখো, এই অস্ত্র উদ্ধারে এখনও পুলিশ মুখ খুলতে চাইছেন না, যদিও তারা পুলিশ কমিশনারের পক্ষ থেকে বিকেল 5টায় তারা প্রেস কনফারেন্সের তারা একটা নোটিশ দিয়েছে আমাদের পেজে। তবে আমরা পুলিশ সূত্রে যেটা জানতে পেরেছি, পুলিশ মারফত যেটা জানতে পেরেছি, এই যে প্রতিভা মঞ্জিল যে অ্যাপার্টমেন্ট, এই অ্যাপার্টমেন্টেই কিন্তু মধুসূদন মুখার্জি নামে এক ব্যক্তি থাকে। তার ঘর থেকেই, তার ঘরের থেকেই, তার ফ্ল্যাট থেকেই 15টি আগ্নেয়াস্ত্র এবং দেশি বিদেশি মিলিয়ে 15টি আগ্নেয়াস্ত্র, 1000 রাউন্ডের বেশি গুলি উদ্ধার করেছে ব্যারাকপুর ডিটেকটিভ ডিপার্টমেন্ট। আর ব্যারাকপুর ডিটেকটিভ ডিপার্টমেন্ট তারা তাকে দফায় দফায় তল্লাশি চালাচ্ছে, তার দফায় দফায় তাকে জিজ্ঞাসাবাদ করছে এই অস্ত্রের সূত্র কোথায়, এই অস্ত্রের সূত্র কোথায়, বা এর কিংপিন কে? এর কিংপিন কি মধুসূদনবাবু নিজেই, না এর সাথে কোনো যোগসাজশ আছে? কিছুদিন আগেই তো পানিহাটি, অর্থাৎ পানিহাটি এলাকা থেকে অনেক অস্ত্র উদ্ধার হয়েছিল। এই অস্ত্রের সাথে তাদের কোনো যোগসাজশ আছে কি না, তার সেটাই জিজ্ঞাসাবাদ চালাচ্ছে ডিডি ডিটেকটিভ ডিপার্টমেন্ট এবং যারা ডিসি র্যাঙ্কের অফিসাররা আছেন তারাই তাকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন। এলাকার বাসিন্দারাই খবর পেয়ে তারা ছুটে এসছেন, তারা আতঙ্কিত। আমি একটু এলাকার বাসিন্দাদের জিজ্ঞাসা করি, আপনি তো এলাকার স্থানীয় বাসিন্দা। স্থানীয় নয়, শুনে কেন এসছেন? কেন সাহেবের? আচ্ছা আচ্ছা, আমি একটু এলাকার বাসিন্দা যারা আছে, এই প্রতিবেশী একদম মধুসূদন বাবুকে চিনতেন? হ্যাঁ, আমরা চিনতাম। মানে উনি আমার বাচ্চাটাকে খুব ভালোবাসতো, উনি গাড়ি নিয়ে সবসময় আসা যাওয়া করতো। ইভেন আমি রাত্রিবেলা যে হাঁটি একটু, উনি দেখি গাড়িটা ওনার এখন দাঁড়াতো, তখন বলতো যে আপনি হাঁটেন, আমার খুব ভালো লাগে দেখলে। এই যে ওনার ঘর থেকে এত অস্ত্র, আমরা তো ভাবতেই পাচ্ছি না, আমাদের এত পাড়াটা এত ভালো ভদ্র সুন্দর পাড়া, এই যে জিনিসটা থেকে আমাদের শুনে রীতিমতো আমাদের একটা আতঙ্ক কাজ করছে। বাচ্চা কি আর আদর করতে দেবে নাকি? না, আর কি দেওয়া যায়? এবং বাইরে রাস্তায় বেরোতেই ওকে দিতে ভয় লাগছে। এতটাই আতঙ্ক লাগছে, বুঝতে পারছো? খুব এখানকার শান্তপ্রিয় এলাকা। আর একজন প্রতিবেশী আছে, তার প্রতিবেশীকে একটু জিজ্ঞাসা করিনি, এই এলাকায় তো কোনোদিন এরকম ঘটনা ঘটে? আমাদের এই ফ্ল্যাটটা, এই প্রমোটিংয়ের আমি এখানে ইনচার্জ ছিলাম আর কি। তা আমি এখন আসলাম, এসে দেখলাম এত লোকজন জিজ্ঞাসা করলো, এখন তো কোনোদিন জানতে পারিনি বা কোনো রকম কোনো কিছুই আমি দেখিনি। এখানে পরিবেশ খুব শান্ত জায়গা। এরকম ঘটনা ঘটতে পারে এখানে, ভাবতে পারে না? না, এরকম তো আমি তো এখানে 2 বছর 2.5 বছর ছিলাম, এরকম কোনো কিছু দেখেও নি, কারো কিছু শুনিনি। মধুসূদন বাবুকে দেখলে চিনবো হয়তো, মানে নামটা আমরা জানি না, যেহেতু আমি তো এখানে প্রতিবেশী না, আমরা আসি যাই চলে গেলি, যদি দেখি তাহলে চিনবো আর কি। কতটা মানে যে আরো দেখো, আরো সব বাসিন্দারা ছুটে আসছে দেখতে, শুনে খবর পেয়ে এলেন নাকি? কি খবর পেলেন? খবর পেলাম এখানে একজন বাসিন্দা থাকতেন, তো নিরীহ লোকই জানতাম। তো আমি তো এই পাড়া না, ও পাড়ায় থাকি, আমি তো এসে সব শুনলাম এরকম ঘটনা। কি ঘটনা শুনলেন? যে এক ভদ্রলোক এখানে ভাড়া ছিলেন, তাকে কালকে নিয়ে গেছে, এখন তো এইমাত্র আসলাম জাস্ট। কি অস্ত্র শুনলাম, কি মানে আমি তো জাস্ট এইমাত্র আসলাম, এই শুনলাম। সবাই শুনে চলে এসেছেন, আপনিও তো? ভয় লাগছে তো, আতঙ্ক লাগছে? ভয় মানে কি, এতক্ষণ আতঙ্ক লাগেনি, এই মুহূর্তে আতঙ্ক লাগছে। অনন্ত, এই মধুসূদন চক্রবর্তী, এই যার ডাকনাম লিটন তুমি বলছো বারবার, ইনি কি করতেন এলাকাতে পেশাগতভাবে? উনি কি করেন বলে মানুষজন জানতো? নেই,
দেখো, মধুসূদন চক্রবর্তী টাইটেলটা আমরা এখনো একটু কন্ট্রোভার্সি রয়েছে। কেউ কেউ বলছেন মধুসূদন মুখার্জি, আবার কেউ কেউ বলছেন মধুসূদন চক্রবর্তী। যাই হোক, মধুসূদন বাবু নাকি খুব নিরীহ ব্যক্তি ছিলেন, এখানে সবার সাথে মিশতেন, সবার সাথে কথা বলতেন, কিন্তু তার ভেতরে এরকম যে একটা ঘটনা, তিনি যে এরকম একটা ঘটনার সাথে যুক্ত, এটা ভেবেই উঠতে পারছেন না। ওর পরিবারে আর কে ছিলেন? মধুসূদন বাবু কি একাই এই ফ্ল্যাটে থাকতেন, নাকি তার পরিবারে তার অন্যান্য সদস্যরা ছিলেন, তাদের সঙ্গে কারোর মেলামেশা ছিল? এটা বলতে পারবো না। না মধুসূদন বাবু, মধুসূদন মুখার্জি এখানে উনি একাই থাকেন। একাই থাকতেন না? না, একদম। এই ঘটনা শোনার পর কতটা আপনারা না, অ্যাকচুয়ালি মানে আমরা লোকাল ক্লাবের মানে আমরা যখন পুজোর সময়ও আসি তখনও একটু সমস্যা, মানে উনি সবসময় অ্যালাউ করতে চাইতেন না, এই ব্যাপারগুলো ছিল, কিন্তু খুব সবার সাথে ভালোভাবে কথা বলতেন, দেখা হলে কথা বলতেন না। সেটা উনি মানে ফ্ল্যাটে, এমনিতেও ফ্ল্যাটে ঢোকা নিয়ে একটু সমস্যা থাকে বিভিন্ন ফ্ল্যাটের, যে আমরা ফ্ল্যাটের ভেতর ঢুকতে দেবো না, এবং এই জন্য আমরা সবসময় অনুরোধ করতাম যে আমরা তো যদি না চিনতে পারি, কারণ ফ্ল্যাটের তো অনেক রকম লোক অনেক জায়গা থেকে আসছে, কারণ রিজেন্ট পার্ক খুব নাম করা পাড়া এই অঞ্চলের, তো আমাদের যদি অ্যালাউ না করা হয় আমরা তো তাই জানতে পারি না। বাট ভদ্রলোক একদমই তাই, বাড়িতে কাউকে অ্যালাউ করতেন না, উনি একাই থাকতেন মধুসূদন মুখার্জি, কিন্তু লোকের সাথে এমন ভাবটা করতেন যেন তিনি একদম খুবই ভদ্র, কিন্তু তার বেশে এই যে একটা শান্তিপ্রিয় জায়গা, একটা এডুকেটেড জায়গা, একটা সংস্কৃতির জায়গা খড়দা, এইখানে যে এরকম ঘটনা ঘটবে, তারা এখানকার যারা নাগরিক তারা বুঝেই উঠতে পারছেন না, আতঙ্কিত। ওনার ছেলেকে আদর করতেন, তিনি বলছেন আর এখানে আসতে দেবো না। হ্যাঁ, সবাই ইনসিকিউরিটি ফিল করছেন, সব কার মনে কি আছে কি বলা যায় না, না সবাই কর্মসূত্রে বিভিন্ন ঝামেলা বেরিয়ে যাচ্ছে, আবার আসছে, এখন স্বাভাবিক ঘরে কখন কোথায় কি ঘটেছে তিলকে তাল হয়ে যাচ্ছে না ঘটনাটা। একদমই সবাই ইনসিকিউর ফিল করছেন। দেখো পরিষ্কার কি পাওয়া গেছে, পুলিশ কি তদন্ত করছে, হয়তো আর কিছুক্ষণের মধ্যে পুলিশ পুরোটাই তারা ওপেন করবে, যদিও তদন্তের সাথে তারা এখনো তদন্ত করে যাচ্ছে। অনন্ত, এই যে 15টা অস্ত্র উদ্ধার হয়েছে, তোমার কাছে আমার সর্বশেষ প্রশ্ন অনন্ত, এই যে 15টা অস্ত্র উদ্ধার হয়েছে, আগ্নেয়াস্ত্র, এটা কি ধরনের আগ্নেয়াস্ত্র সে সম্পর্কে কিছু জানা যাচ্ছে? দেখো, যেটা পুলিশ সূত্রে জানতে পারছি, দেশি বিদেশি মিলিয়ে 15টা অস্ত্র পাওয়া গেছে, 1000 রাউন্ডের বেশি গুলি পাওয়া গেছে, তবে পুলিশ সেগুলো এখনো কাউন্টিং করছে, সেগুলো তারা এখনো ডিসক্লোজ করেনি। এটা পুলিশ থেকে পাওয়াই একটা সোর্স মারফত একটা আমাদের তথ্য আমরা পেয়েছি। এখন পুলিশ কি ক্লিয়ার, তারা কি ঘটনাস্থলে থাকো এবং তদন্ত যেভাবে এগোচ্ছে, তল্লাশি যেভাবে এগোচ্ছে সেদিকে নজর রাখো। অনন্ত, তোমার মারফত নিশ্চিতভাবে আমাদের দর্শকদেরকে আবারও এই খবরের সমস্ত আপডেট জানানোর চেষ্টা করব। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, খড়দার অত্যন্ত পরিচিত এলাকা এবং অত্যন্ত নামী এলাকা রিজেন্ট পার্ক, সেখানে একটি আবাসন থেকে, যেখান থেকে খড়দা রহরা রামকৃষ্ণ মিশনের দূরত্ব খুবই কম, এলাকায় অত্যন্ত শান্তিপ্রিয় বলে এই এলাকাটি পরিচিত খড়দাতে, সেই এলাকাতেই একটি অ্যাপার্টমেন্ট থেকে মধুসূদন মুখার্জি নামে একজনের ফ্ল্যাট থেকে 15টি আগ্নেয়াস্ত্র এবং 1000 রাউন্ডেরও বেশি গুলি উদ্ধার হয়েছে। এখনও পর্যন্ত ওই ফ্ল্যাটে তল্লাশি চলছে, ফলে উদ্ধার হওয়া অস্ত্র বা কার্তুজের পরিমাণ বাড়তে পারে। এই মুহূর্তে খড়দা রিজেন্ট পার্কে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে, বিভিন্ন মানুষ ছুটে আসছেন, প্রতিবেশীরা অবাক যে সদা মিশুকে এবং আলাপি মধুসূদন মুখার্জির ফ্ল্যাটে এমন কোনো ঘটনা ঘটতে পারে। আমরা শুনে নেব আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর মন্তব্য এই বিষয়ে। ভয়ঙ্কর ব্যাপার, খোঁজ নেন কারা আছে, খোঁজ নেন যারা যুক্ত আছে, দেখবেন তৃণমূলের নাম্বার হবে। ভোটের জন্য এখন একত্র, হয়তো ভোট আসবে আমাদের মতো বিরোধীদের দিকে চালাবে, এর জবাব দিতে হবে। এইগুলো পশ্চিমবাংলা ঢুকলো কি করে, খড়দাতে এসে পৌঁছালো কি করে? 15টা আগ্নেয়াস্ত্র, 1000 রাউন্ড, গুলিটা কম নয়, 1000 মানুষের প্রাণ যেতে পারে, তাহলে এখানে এসে পৌঁছালো কি করে? এর জবাবটা কিন্তু রাজ্যের পুলিশ মন্ত্রীকে দিতে হবে। পরবর্তী খবরের দিকে নজর রাখবো। ফুল অ্যান্ড ফাইনালে বাঙালি এবং বাংলা ভাষার উপর আক্রমণের অভিযোগ থেকে এসআইআর। আগামী দিনে সংসদে তৃণমূলের রণনীতি কি হবে, অর্থাৎ কিভাবে এগোবেন তৃণমূল কংগ্রেস সাংসদরা, কি নিয়ে সংসদে কথা বলবেন, প্রশ্ন করবেন অথবা নিজেদের বক্তব্য পেশ করবেন, আজ দলের সব সাংসদদের নিয়ে সেই রণকৌশল ঠিক করতেই বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সৌরভ গুহর সঙ্গে কথা বলে। সৌরভ, আজকের এই বৈঠক সম্পর্কে তোমার কাছ থেকে একটু জানতে চাইছি। অনির্বাণ, আজকের দিনটা তৃণমূল কংগ্রেসের রাজনীতির ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, তার কারণ বিকেল 4:30টার সময় দলনেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সমস্ত সাংসদদের নিয়ে ভার্চুয়াল বৈঠকে মিলিত হবেন।
খুবই তাৎপর্যপূর্ণ। একদিকে যখন কেন্দ্রীয় নির্বাচন কমিশনের অফিস ঘেরাওয়ের কর্মসূচি, ইন্ডিয়া জোটের সঙ্গে সম্মিলিতভাবে আন্দোলনের কর্মসূচি তৃণমূলের রয়েছে, এবং একই সঙ্গে সংসদের ভেতরে এবং বাইরে সাংসদরা কী আচরণ করবেন, কোন কোন ইস্যুতে তারা সরব হবেন, তার একটা রূপরেখা বেঁধে দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা বাঙালি ইস্যু থেকে শুরু করে এনআরসি থেকে শুরু করে নানান ইস্যু নিয়েই কিন্তু এই মুহূর্তে রাজনৈতিক পরিসরে আলোচনা করছেন, এই আলোচনা চলছে। এই সমস্ত বিষয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার একটা রূপরেখা দিতে পারেন। অন্যদিকে একদিকে যখন এমপিদের নিয়ে বিকেলে বসবেন মমতা, সেই সময়ই সকালবেলা বেলা 11টা থেকে কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলা সংগঠন নিয়ে বৈঠক করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোচবিহারের বৈঠক শেষ হয়েছে, ব্লক সভাপতি বদলের তালিকা গ্রহণ করেছেন অভিষেক এবং জানিয়েছেন এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে জেলা সভাপতিকে মাসে 2 দিন করে বৈঠক করতে বলেছেন। বাংলা বাঙালি ইস্যুকে কেন্দ্র করে প্রতিটি মানুষের দরজায় যেতে বলেছেন তিনি। সব মিলিয়ে একদিকে সংগঠন সাজানো, অন্যদিকে রাজনৈতিক রণনীতি এবং রণকৌশল স্থির করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে আজকের দিনটার সত্যিই খুব গুরুত্বপূর্ণ তৃণমূল কংগ্রেসের রাজনীতির ক্ষেত্রে। অনির্বাণ। একেবারেই সৌরভ, আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সৌরভ গুহর সঙ্গে। একদিকে তৃণমূল সাংসদদের রণকৌশল নিয়ে বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে ক্যামাক স্ট্রিটে আলিপুরদুয়ার সহ উত্তরবঙ্গের জেলাগুলিকে নিয়ে বৈঠকে বসবেন, জেলা কমিটিগুলিকে নিয়ে বৈঠকে বসবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলা ভাষার অসম্মানের প্রতিবাদে দেশ জুড়ে যে আন্দোলন বা দেশ জুড়ে যে প্রতিবাদ কর্মসূচি, তার রণকৌশল রণনীতি ঠিক করবেন মমতা বন্দ্যোপাধ্যায় সাংসদদের সঙ্গে নিয়ে, এবং জেলাওয়ারিভাবে সাংগঠনিক কৌশল ঠিক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন আজকে বৈঠকে ভার্চুয়াল এই বৈঠকে রণনীতির কথা জানাবেন, অন্যদিকে অমিত শাহ তিনিও কিন্তু আজকে সরাসরি বৈঠকে বাংলা বাঙালিকে হাতিয়ার করে যখন তৃণমূল কংগ্রেস সুর চড়াচ্ছে, তখন মমতার সাংসদদের নিয়ে বৈঠকের দিনেই দিল্লিতে অমিত শাহর কাছে বঙ্গ বিজেপির সাংসদরা। অমিত শাহর কাছে সঙ্গে শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদারদের বৈঠক রয়েছে, শুভেন্দু অধিকারীও বৈঠকে যোগ দিতে পারেন, রাজ্যের কেন্দ্রীয় পর্যবেক্ষকরাও থাকতে পারেন। রাজ্যের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে বলে এখনো পর্যন্ত বিজেপি সূত্রে খবর পাওয়া যাচ্ছে। আমার সহকর্মী প্রদীপ্ত কান্তি এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। প্রদীপ্ত, আজকে কোন কোন বিষয়গুলো? প্রদীপ্ত সরাসরি রয়েছে। প্রদীপ্ত, 26-এর ভোট যুদ্ধের আগে আজকে অমিত শাহ কি বার্তা দেন, অবশ্যই সেদিকে নজর থাকবে। কিন্তু আজকে একটা কাকতালও ঘটেছে, তার কারণ আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ও তিনিও আজকে ভার্চুয়াল বৈঠকে বসেছেন। আজকে মূলত এই বৈঠক সংক্রান্ত কি কি তথ্য এখনো পর্যন্ত পাচ্ছ, কারা কারা আসছেন, আসার সম্ভাবনা রয়েছে? দেখো, তুমি ইতিমধ্যেই যা বললে, মানে বৈঠকে যারা থাকবেন বিজেপির বেশ কয়েকজন বাছাই করা যে সমস্ত সাংসদ তারা থাকবেন, কেন্দ্রীয় পর্যবেক্ষকরা থাকবেন, এবং বৈঠকটা এতটাই গুরুত্বপূর্ণ যে আজকে বঙ্গ বিজেপির যে নির্ধারিত কর্মসূচি ছিল, যেখানে কেন্দ্রীয় পর্যবেক্ষকদেরও উপস্থিত থাকার কথা ছিল, সেগুলোও তড়িঘড়ি বাতিল করা হয় এবং সকলকেই দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে বলেই জানা যাচ্ছে। ফলে কেন্দ্রীয় পর্যবেক্ষকরা থাকছেন, শুভেন্দু অধিকারীর এই বৈঠকে থাকার একটা সম্ভাবনা রয়েছে, এবং বঙ্গ বিজেপির যে সমস্ত গুরুত্বপূর্ণ নেতারা রয়েছেন যারা বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন, তারাও আজকের বৈঠকে থাকবেন। সাধারণ সম্পাদক সংগঠন অমিতাভ চক্রবর্তীরও বৈঠকে থাকার কথা রয়েছে, এবং এই বৈঠক থেকে মূলত 2026-এ বিজেপি কিভাবে এগোবে। দেখো, 2026 নিয়ে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে, সর্বত্রই সব রাজনৈতিক দলই করছে, কিন্তু বিজেপির এখনও রাজ্য কমিটি, জেলা কমিটি এগুলো এখনও চূড়ান্ত রূপ তার পায়নি, নতুন কমিটি তৈরি হয়নি। তা নিয়ে যেমনভাবে আজকের বৈঠকে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে, তারপর আগস্ট এবং সেপ্টেম্বরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আবারও এই রাজ্যে সফরে করার কথা রয়েছে। আমি আরো একটা বিষয় খুব সংক্ষেপে জেনে নিতে চাইবো। আমরা জানি যে আগামী 9 তারিখ নবান্ন অভিযান, তার আগে ওই অভিযান আটকানোর কি কি বন্দোবস্ত কিছুক্ষণ আগে সেই ছবি আমরা দর্শকদের দেখাচ্ছিলাম। তিলোত্তমার মা বাবার দেওয়া কিছু চিঠি, কিছু নথি তারা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পৌঁছে দেবেন বলে জানা যাচ্ছে। এই বিষয়ে কি তথ্য এখনো পর্যন্ত সামনে এসেছে? দেখো, ইতিমধ্যেই শ্রমিক ভট্টাচার্য সেই বিষয় নিয়ে বলেছেন যে তিলোত্তমার বাবা মা তাদের কাছে বেশ কিছু নথিপত্র দিয়েছে, মূলত বিচারের যে প্রক্রিয়া, এবং তাদের বক্তব্য যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ঠিকঠাকভাবে এখনো পর্যন্ত তদন্ত করেছেন বলে তারা অন্তত মনে করছেন না। সেই সমস্ত বিষয় ইতিমধ্যেই তারা শনিবার শ্রমিক ভট্টাচার্যের হাতে বেশ কিছু নথিপত্র তুলে দিয়েছেন। ফলে শ্রমিকবাবু যেটা জানিয়েছেন তা হলো এই বিষয়েও তারা অমিত শাহকে জানাবেন যে তিলোত্তমার বাবা মা কি বলছেন। ফলে সেই বিষয়টিও আজকের বৈঠকে
উঠে আসতে পারে এই সম্ভাবনাও যেমন রয়েছে, তার পাশাপাশি সংগঠনকে কিভাবে আরও মজবুত করা যায়। অমিত শাহ সরাসরিভাবে কোনো পদাধিকারী না হলেও তিনি যখন সভাপতি সেই সময় থেকেই এই পশ্চিমবঙ্গের সংগঠনের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আজকে আলোকপাত করা হবে। শুধু তাই নয়, রণনীতি এবং সাম্প্রতিক পরিস্থিতিতে কি কি পদক্ষেপ হতে পারে সেই বিষয়গুলো আজকে বৈঠকের পর সেই আপডেট আসবে বলে আমরা আশা রাখছি। দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর একটা মিটিং আছে, যদিও সেটা সম্পূর্ণভাবেই সাংগঠনিক মিটিং, কিন্তু সেটার সঙ্গে এর কোনো যোগাযোগ নেই। আমরা আমাদের নেতৃত্বের যেখানে জানানোর প্রয়োজন আছে আমরা সেখানে বিষয়টা জানাবো। তার বাবা মা কিছু কথাবার্তা বলেছেন, কিছু ডকুমেন্টস আমাদের দেখিয়েছেন এবং দিয়েছেন। তারা এসেছেন এবং কৌস্তব বাগচি আমাদের দলের পক্ষ থেকে ছিলেন, তিনিও একটি নোট প্রিপেয়ার করছেন তাদের বক্তব্য নিয়ে। সেটা আমরা যথাযোগ্য জায়গায় পৌঁছবো। অন্যদিকে এসআইআর ইস্যুতে আজও সংসদ উত্তাল, আলোচনা চেয়ে হট্টগোল অব্যাহত বিরোধী সাংসদদের। 0 আওয়ারে আলোচনার প্রস্তাব লোকসভার অধ্যক্ষের, কিন্তু বিরোধী সাংসদরা রাজি হননি। বিরোধীদের ওই হট্টগোলে মুলতবি হয়ে যায় লোকসভা। सरकारी संपत्तियों ये आपको मौका दे रहा हूं कि प्रश्नकाल के बाद हर विधेयक पर বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলার পরেও দিল্লি পুলিশের হয়ে ব্যাট ধরলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। ঠিকই বলেছে দিল্লি পুলিশ, পশ্চিমবঙ্গের বাংলা ভাষা আর বাংলাদেশের বাংলা ভাষা আলাদা, দাবি বিজেপি বিধায়কের। বাংলাদেশের ভাষা বুঝতে পারেন না বলেও দাবি অগ্নিমিত্রা। পাল্টা বাংলা বিদ্বেষীদের মুখোশ খোলার হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাস। দিল্লির পুলিশ যেটা করেছেন বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ, সেটা ঠিকই কথা লিখেছেন। আমার যে বাংলা ভাষা আর বাংলাদেশের যে বাংলা ভাষা, দুটোর মধ্যে অনেক তফাৎ। আমি যে ভাষায়, বাংলাতে যে ভাষায় কথা বলি আমরা পশ্চিমবঙ্গে, সেই ভাষাতে কিন্তু, সেই ডায়ালেক্টে কিন্তু বাংলাদেশের মানুষ কথা বলে। সেই বাংলা ভাষা কিন্তু আমি বুঝতে পারবো না। আমিও বাঙালি, আমিও পশ্চিমবঙ্গের বাঙালি, কিন্তু আমি বুঝতে পারবো না। সুতরাং এই যে ফেক ন্যারেটিভ খুব ডেসপারেটলি চেষ্টা করছেন বলার যে বাংলার মানুষ আর বাঙালিকে অপমান করা হচ্ছে। আমরা তো সব কিছুই বাংলায়, কারা কোন মূর্খরা বলছে যে বাংলা ভাষা মানে বাংলাদেশিদের ভাষা, আমরা সেই মূর্খদের চিহ্নিত করতে চাই এবং বাংলার মানুষের কাছে তাদের এক্সপোজ করতে চাই যে এরা বাংলা বিদ্বেষী। ভাষা সন্ত্রাস চালু হয়েছে বাংলা এবং বাংলা ভাষাকে শেষ করার একটা চক্রান্ত কেন্দ্রীয় সরকার এবং বিজেপি করছে। আমরা তো একটা কথা বলি, সমস্ত বাংলার মানুষ যদি আমরা এক হয়ে রাস্তায় নামি, পালিয়ে কুল পাবে না। সত্যি একটা এই এসআইআর নিয়ে, এনআরসি নিয়ে এমন একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে যে কত মানুষ ভয়ে ভীতিতে আজকে আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে। আমি জানি না এই দেশটা কোথায় গিয়ে এরা দাঁড় করবে। আমি তো বলি এরা মানুষ মারার জন্য এই দলটা তৈরি হয়েছে। বঙ্গভবনে পাঠানো দিল্লি পুলিশের চিঠিতে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে উল্লেখ। এক্স হ্যান্ডেলে পোস্ট করে এই অভিযোগ তৃণমূল কংগ্রেস করে। বাংলাদেশি সন্দেহে ধৃতদের কাছ থেকে যে পাওয়া নথি, সেই নথি তর্জমা করতে চেয়ে, মানে ট্রান্সলেট করতে চেয়ে হিন্দি এবং ইংরেজি ভাষাতে ট্রান্সলেট করতে হবে। সেক্ষেত্রে সেই চিঠিতে উল্লেখ করে পুলিশ, এবং দিল্লি পুলিশের সেই চিঠিতে বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ সেটা লেখা থাকে, এবং সেই চিঠির বয়ান ঘিরেই বিতর্কের সূত্রপাত। তৃণমূল অভিযোগ করে যে বাংলা ভাষাকে এভাবে অভিহিত করে অপমান করা হচ্ছে, বাংলা বললেই যে তাকে বাংলাদেশি বলে তকমা দেওয়া হচ্ছে, এটা তারই একটা নিদর্শন বলে তৃণমূল কংগ্রেস মনে করে। আর দিল্লি পুলিশকে অবিলম্বে ক্ষমা চাওয়ার দাবিও তৃণমূলের তরফ থেকে আসে। বাংলা ভাষা ছিল, আছে, থাকবে, তার জন্য যে কোনো লড়াইয়ের জন্য প্রস্তুত বাংলা ভাষা বিতর্কে মন্তব্য অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ভাষা নিয়ে কথা হচ্ছে, আমাদের মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রী একটা সার্কুলেট করেছেন, এবং বাংলা ভাষা আমি বলতে পারি বাংলা ভাষা ছিল, আছে, থাকবে, তার জন্য যে কোনো লড়াই করতে হয় আমরা লড়াই করব। অন্যদিকে ডানকুনির তৃণমূল কংগ্রেস কাউন্সিলরের 2 জায়গায় ভোটার তালিকায় নাম রয়েছে। সোশ্যাল মিডিয়ায় ঠিক এভাবে এক প্রকার খোঁচাই দিলেন শুভেন্দু অধিকারী। 19 এবং 20 এই 2 ওয়ার্ডেই নাম তৃণমূল কাউন্সিলর, যার নাম কবিরুল ইসলাম। বিহারের মতো পশ্চিমবঙ্গেও ভোটার তালিকায় ডাবল নাম। বাংলায় এসআইআর হলে 1 কোটি নাম বাদ যাবে। মুখ্যমন্ত্রী জানেন তিনি আর ক্ষমতায় আসবেন না। ঠিক এভাবেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কটাক্ষ করেছেন। কেন 2 জায়গার নাম রয়েছে তার
স্পষ্ট জবাব অবশ্য তৃণমূল কাউন্সিলর দিতে পারেননি। আচ্ছা, একটু সংশোধন রয়েছে। ওনার নাম কবিরুল আলম। কবিরুল আলম ওনার নাম। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, ডানকুনি তৃণমূল কাউন্সিলর, 2 জায়গায় ভোটার তালিকা তার নাম রয়েছে। সোশ্যাল মিডিয়ায় খোঁচা দিয়েছেন এভাবে শুভেন্দু অধিকারী। 19 এবং 20 2 ওয়ার্ডে নাম রয়েছে তৃণমূল কাউন্সিলরের, যার নাম কবিরুল আলম। কেন এসআইআর এ তৃণমূল কংগ্রেসের এত আপত্তি? এই ভোটার লিস্টে এরকম অনেক বাংলাদেশির নাম ঢুকে আছে যাদের কোনো নাগরিকত্ব নেই। তৃণমূলের নেতারা নিজেদের ভোট বাড়ানোর জন্য তাদের অবৈধভাবে ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড করে দিয়েছে। যার ফলেই আজকে নির্বাচন কমিশন বলছে যে ভোটার কার্ড, আধার কার্ড এগুলো যথেষ্ট তথ্য প্রমাণ নয়। যে সর্বোচ্চ নেত্রী, যার নেতৃত্বে এতদিন ইলেকশন কমিশন লোকালে কাজ করেছে, তার নির্দেশ ছাড়া এই জিনিস হতে পারে না। তাই এর সঙ্গে টোটাল তৃণমূল কংগ্রেস দলটা জড়িত। একটা সময় আপনি আপনাকে খুব ভালোবাসতাম, জানেন তো, যখন আপনি দিদির চটি চাটতেন। দিদির, আমার মমতা বন্দ্যোপাধ্যায় চটি চাটতেন। হ্যাঁ, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভয়ে তো পালিয়ে গেলেন, লড়াই করতে পারলেন না। আমরা কিন্তু আজও দলে আছি, দলের সৈনিক। শুধু একটা কথা বলে দিই, আই এম নট ডেথ, আই এম নট রোহিঙ্গা, আই এম নট বাংলাদেশি, আই এম পিওর ইন্ডিয়ান অ্যান্ড অলসো বাঙালি। মাথায় রাখবে, পুরোনোটা কেটে যাবে, নতুনটা থেকে যাবে। কিন্তু কী কারণে আছে আমি জানি না। যদি থেকে নিশ্চিতভাবে আমি পুরনো যেটা আছে সেই নামটা কাটিয়ে দেবো, এইটুকুনি বলতে পারি। কিন্তু আপনাকে শুধু বলি, শুভেন্দুবাবু এভাবে রাজনীতি করবেন না। কাটোয়াতেও ভুতুরে ভোটার। মঙ্গলকোট বিধানসভা 276 নম্বর বুথের ভোটার তালিকায় 4 মহিলা সহ 5 সংখ্যালঘু ভোটারের নাম। যদিও গ্রামবাসী এবং বিজেপি সিপিএম সবারই দাবি, সরগ্রাম অঞ্চলের 12টি বুথে কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের বসবাসই নেই। কোথা থেকে এই 5 সংখ্যালঘু ভোটারের নাম এলো? সংখ্যালঘু ভোটারদের রোহিঙ্গা বলে দাবি করেছে বিজেপি। নির্বাচন কমিশনের দ্বারস্থ তারা। মঙ্গলকোট বিধানসভার বৈচি গ্রামে এই আমার হাতে ভোটার লিস্টে থাকা এই 5 জন, তারা কারা আর তাদের পরিচয় জানতেই আমরা এই মুহূর্তে রয়েছি গ্রামে মানুষজনের সঙ্গে কথা বলবো যে এই ব্যক্তিদেরকে ইনারা কেউ চেনেন কিনা। দেখুন তো, চিনতে পারছেন কাউকে এখানে? চিনতে পারছেন? না না, এসব চিনিই না, কোনোদিনই দেখিনি। এখানে নাম আছে শফিউদ্দিন শেখ, আমিনুর বেগম, রসিনা খাতুন, বিউটি খাতুন, রাখি খাতুন। না 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 না, কোনোদিনই দেখি নাই, চিনিও না, জানিও না। সংখ্যালঘু তো আমাদের এলাকায় নাই, থাকা উচিত নয়। স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে যে এই গ্রামে এই 5 জনকে কেউই চেনে না, তারা কোনোদিন দেখেনি। কী তাদের পরিচয় তা নিয়েও কিন্তু ধোঁয়াশা। কিন্তু বিজেপির তরফ থেকে সরাসরি অভিযোগ করা হচ্ছে যে তৃণমূল ইচ্ছাকৃতভাবে ভোট ব্যাংক বাড়াতেই ভোটার তালিকায় এই 5 জনের নাম তুলেছে এবং স্পষ্টভাবে বলছে যে এই 5 জন অপরিচিত ব্যক্তি, তারা রোহিঙ্গা। যা নিয়ে স্বাভাবিকভাবেই কিন্তু ইতিমধ্যে সরগরম এই সরগ্রাম অঞ্চল। কৌশিক দত্ত, TV9 বাংলা, মঙ্গলকোট। মনে তো হচ্ছে এটা যে আমাদের এখানকার যারা ক্ষমতাসীন এখন রয়েছে টিএমসি, তারাই এটা ঢুকিয়েছে। আর আমাদের উচ্চ নেতৃত্ব বারবার অভিযোগ করছে যে আমাদের দেশে বাংলাদেশি রোহিঙ্গা ভোটার আমাদের এই রাজ্যে ঢুকে যাচ্ছে, প্রবেশ করছে, ভোটার লিস্টে নাম তুলে দেওয়া হচ্ছে। আমরাও ভাবছি সেরকমই হয়তো এটা বটে। হয়তো এই সময় তারা এদেরকে এখানে দেখতে পাচ্ছি না, হয়তো ভোটের সময় পরবর্তীকালে এদেরকে হয়তো দেখতে পাবো যে ভোট দিচ্ছে এসে। আমাদের এখানে তো মুসলিম সম্প্রদায়ের মানুষই নেই। এটা কবে থেকে আছে? এটা আনুমানিক 5 বছর, 2 বছর হবে, 2 বছর। আগে কখনো জানেন? না না, আমরা জানি। আমরা এই নাম 5টা কাটার জন্যে 4 বার যে বিএলওরা যে ফর্ম দিয়েছিল, ফর্ম 7, সেই ফর্ম আমরা ফিল আপ করে জমা দিয়েছিলাম যে নামটা বাদ দেওয়ার জন্যে। আমাদের এই অঞ্চল হিন্দু প্রধান, এখানে কোনো মাইনরিটি নেই। কিন্তু কি করে যে নামটা ঢুকে গেল এটা নির্বাচন কমিশনই বলতে পারবেন। তারা বিজেপির সঙ্গে যোগসাযোগ করে আমাদের এখানে এই নামকোটা ঢুকিয়ে দিয়ে যাতে আমাদের তৃণমূল দলকে বদনাম করা যায় সেটা ওরা চেষ্টা করছে। তার জন্য এই নাম 5টা কাটা হচ্ছে না। বারুইপুর ময়নার পর আরও 2 বিধানসভায় ভুয়ো ভোটার। সিও দপ্তরে তলব আরও 2 ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারকে। নন্দকুমার এবং রাজারহাট গোপালপুর বিধানসভায় ভুয়ো ভোটারের হদিশ মিলেছে।
কিভাবে তালিকায় 102 ভুয়ো ভোটার জানতে চেয়ে তলব করা হয়েছে 2 বিধানসভার দায়িত্বে থাকা ইআরওদের। বিএলওরা কি আদৌ যাচাই করেছিলেন নথি, খতিয়ে দেখছে নির্বাচন কমিশন। তবে গাফিলতি প্রমাণিত হলে কড়া ব্যবস্থা ইআরওদের বিরুদ্ধে, এমনটা কমিশন সূত্রে খবর পাওয়া যাচ্ছে। বাংলাদেশি অনুপ্রবেশকারী ইস্যুতে ফের একবার শাসক দলকে নিশানা শুভেন্দু অধিকারী। বিহারের মতো রাজ্যের ভোটার তালিকা থেকে বাংলাদেশি মুসলমান এবং রোহিঙ্গাদের নাম বাদ দেওয়ার জন্য সওয়াল করেছেন শুভেন্দু। বিহারের মতো ভোটার তালিকা থেকে বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গাদের বাদ দিয়ে এখানেও যদি খুঁজতে বেড়ান বাংলাদেশি মুসলমান পাবেন, অনেক আছে পাবেন। আগে ইলেকশন কমিশন ভোটার তালিকা থেকে বাদ দিন, তারপরে আমরা আসার পরে যোগীজির কাছ থেকে কিছু বুলডোজার ভাড়া আনবো। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মুখপাত্র অরূপ চক্রবর্তী আমার সঙ্গে রয়েছেন। অরূপবাবু, আপনি নিশ্চয়ই শুভেন্দুবাবুর বক্তব্য শুনছিলেন, যেহেতু অনলাইন ছিলেন। শুভেন্দু অধিকারী বলছেন বাংলাদেশি মুসলিম এবং রোহিঙ্গাদের বাদ দিতে হবে বিহারের মতো ভোটার তালিকা থেকে এই বঙ্গেও, এবং শুধু তাই না, তার সঙ্গে তিনি বলছেন তারা ক্ষমতায় এলে বুলডোজার ভাড়া করে ওই সম্ভবত পেলোডার বলতে চাইছেন, তাতে করে বাংলাদেশি মুসলিম এবং রোহিঙ্গাদের এপার থেকে ওপারে ছুঁড়ে ফেলা হবে। শুভেন্দুর ফ্যান্টাসিজমটা একটা অন্য লেভেলে পৌঁছে যাচ্ছে। ওকে শুধু জিজ্ঞাসা করুন যে বিহারে যে 65 লক্ষ মানুষের নাম বাদ দেওয়া হয়েছে, তার মধ্যে নির্বাচন কমিশন বা বিজেপি বা কেন্দ্রীয় সরকার একবারও কারোর সামনে বলেছে কি অফিসিয়ালি যে এতজন বিদেশি অনুপ্রবেশকারী বাদ দিয়েছেন? একজন সিঙ্গেল কেউ বিদেশি অনুপ্রবেশকারী রয়েছে জানাতে পেরেছে? ইলেকশন কমিশনের যে তাতে একজন বাইরের রাষ্ট্রের নাগরিক বলে তাদের বাদ দেওয়া হয়। তাহলে কোন বেসিসে বিদেশি অনুপ্রবেশকারী কথা বলা হচ্ছে? বিহারে 65 লক্ষ বাদ দিয়েছে আমাদের দেশের মানুষের নাম। আর যদি বাংলাদেশ থেকে আগত মানুষের কথাকে ধরতে হয়, তাহলে শুভেন্দু অধিকারী নিজেই জানিয়েছেন যে ওনার নিজের মাতৃদেবী তিনি বাংলাদেশ থেকে এসেছেন, তাহলে কি নিজের মায়ের নামটা বাদ দিচ্ছে শুভেন্দু অধিকারী? আমার খুব জানার কৌতূহল রইল এই অসভ্যতা মজে চলছে। বেছে বেছে গরিব মানুষের নাম বাদ দাও, পরিযায়ী শ্রমিকদের নাম বাদ দাও। পরিযায়ী শ্রমিকরা আসবে কি করে বলুন তো 7 দিনের নোটিশে? তাদের হাতে সেই অর্থবল থাকে, সেই ক্ষমতা থাকে যে এসে সব ডকুমেন্ট কালেক্ট করবে, জোগাড় করবে, জেরক্স করবে, জমা দেবে, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে তারা যে কাজ করতে যাবে। বিহারের পরিযায়ী শ্রমিকরা সারা দেশে ছড়িয়ে কাজ করছে, সারা দেশ থেকে 7 দিনের নোটিশে কি করে আসবে? আসতে পারেনি বলে তাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে অসভ্য বর্বর বিজেপি সরকারের মদতপুষ্ট নির্বাচন কমিশন। এই একই কাজ বাংলায় করতে যাচ্ছে, চ্যালেঞ্জ করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। 2 কোটি তো দূর, 1 কোটি তো দূর, 2টো মানুষের নাম বাদ দিয়ে দেখা সুযোগ থাকবে। বিজেপি বাংলায় একটা মানুষের বাড়ি বাড়ি প্রচার করতে যেতে পারবে না। ওদের জন্য গতকালকে আমাদের টালিগঞ্জে একজন মানুষ আত্মহত্যা করেছে। সমস্ত ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড সব ছিল, তারপর আত্মহত্যা করেছে। এই মৃত্যুর দায় শুভেন্দু অধিকারীদের নিতে হবে। ধন্যবাদ অরূপবাবু। এসআইআর নিয়ে আরও একটা আপডেট আপনাদের জানাবো। রাজ্যে এসআইআর এর কাজে বিএলও হিসেবে প্রাথমিক শিক্ষকদের নিয়োগে কোনো বাধা নেই। কমিশনের নির্দেশে হস্তক্ষেপ করলেন না বিচারপতি অমৃতা সিনহা। এখনো পর্যন্ত মামলাকারীদের কোনো কাজ নির্দিষ্ট করা হয়নি, আর সেই কারণে মামলার নিষ্পত্তি, এমনটা হাইকোর্ট জানিয়ে দিয়েছে। আইনে প্রাথমিক শিক্ষকদের এই কাজে নিযুক্ত করার কথা বলা রয়েছে, আর গোটা দেশ আপনাদের কাছে প্রত্যাশা করছে আপনারা এই কাজ করুন, এমনটাই মন্তব্য বিচারপতি অমৃতা সিনহার। মামলাকারীরা আগে থেকেই ধরে নিচ্ছেন যে হোল টাইম কাজ করতে হবে, এমনটা বিচারপতির পর্যবেক্ষণ। এই মুহূর্তে যে খবরটা আপনাদেরকে জানাবো, এটা একটা ভয়ঙ্কর খবর। এ রাজ্যে আজকের দিনে এ দেশে এমন ঘটনা ঘটতে পারে, এটা ভাবলেই শিউরে উঠতে হয়। নেই আধার কার্ড, রেশন কোনোদিন মেলেনি, অর্ধাহারে বা অনাহারে, পরিবারের অভিযোগ অনাহারে, অন্তত অর্ধাহারে তো বটেই। মৃত্যুর অভিযোগ উঠেছে বাঁকুড়ায়। আধার কার্ড না থাকায় লক্ষ্মীর ভাণ্ডার মেলে না, বৃদ্ধ ভাতা মেলে না, রেশন তো মেলেই না, রেশন কার্ডও নেই। অভিযোগ মৃত বৈদ্যনাথ দাসের স্ত্রীর অসুস্থতার কারণে কাজ করার সামর্থ্য ছিল না, ছেলেরও সামর্থ্য নেই রোজ মা বাবাকে খেতে দেওয়ার। কার্যত অনাহার বা অর্ধাহারেই দিন কাটছে বলে দাবি কল্পনা দাসের। বিস্ফোরক অভিযোগ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি হীরক মুখার্জি। আমি কথা বলবো হীরকের সঙ্গে। হীরক, জানতে চাইবো তোমার কাছ থেকে, তো ভয়ঙ্কর অভিযোগ আজকের দিনে অনাহার বা এমনকি অর্ধাহারও যদি মৃত্যু হয়ে থাকে।
একেবারেই ভয়ঙ্কর অভিযোগ, কারণ এমন একটা সময় এই অর্ধাহার বা অনাহারে মৃত্যুর অভিযোগ উঠছে যে সময় কিন্তু রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের একাধিক প্রকল্প রয়েছে। শুধু রেশন দেওয়া নয়, তার পাশাপাশি বার্ধক্য ভাতা রয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার রয়েছে, বিভিন্ন ধরনের প্রকল্প রয়েছে যে প্রকল্পগুলি থেকে মানুষ সুবিধা পেতে পারে, অন্তত দুবেলা দুমুঠো খাবারের জোগাড় করা সম্ভব যে প্রকল্পগুলোর সুবিধা পেলে। কিন্তু কেন এই পরিবারটি এই প্রকল্পগুলির সুবিধা পায়নি যদি দেখা যায়, তাহলে পরিবারের তরফ থেকে অন্তত যেটা দাবি করা হচ্ছে যে তাদের পরিবারের যেহেতু কারো আধার কার্ড তৈরি করা যায়নি, তাই হচ্ছে যে এই সমস্ত সরকারি যে প্রকল্পগুলো সেই প্রকল্পগুলোর সুবিধা পাননি এই বৈদ্যনাথ দাসমোদকের পরিবার। বৈদ্যনাথ দাসমোদকের স্ত্রী কল্পনা দাসমোদক তিনি বলছেন যে এই আধার কার্ড তৈরির জন্য তারা বারে বারে বিভিন্ন শিবিরে গেছেন, প্রশাসনের দরজায় কড়া নেড়েছেন, স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েতের যারা প্রতিনিধি তাদের কাছে গেছেন, কিন্তু আধার কার্ড তাদের তৈরি হয়নি কোনো এক অদৃশ্য বা অজানা জটিলতার কারণে। স্থানীয় প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি তারা বলছেন যে তারা বিষয়টা জানতেন, তাদের আধার কার্ড না তৈরি হওয়ায় এবং আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের সংযুক্তিকরণ না হওয়ার ফলেই তাদের রেশন বন্ধ হয়ে গেছে। কিন্তু হীরক, এখানে প্রশ্ন যে পঞ্চায়েত স্তরে তো রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী একবারে প্রকল্প রয়েছে, তথ্য মিত্র থাকবেন যারা আধার কার্ড বা অন্যান্য রকম সরকারি ডকুমেন্ট বা নথি তৈরি করতে গিয়ে সমস্যায় পড়বেন তাদেরকে সাহায্য করবেন, এবং একটি পরিবার যখন বারবার সমস্যায় পড়ছে তখন তো তাদের আধার কার্ড তৈরি হওয়ার জন্য এমন তথ্য মিত্রের সাহায্য পাওয়াটা খুব সাধারণ ঘটনা ছিল, মানে সেটার পর তারা পেলেন না কেন? একেবারেই দেখো, এই জায়গাটাতেই প্রশ্ন উঠছে যে আধার কার্ড তৈরি হলো না, এই পরিবার বিভিন্ন সময় বিভিন্ন শিবিরে গেল, আধার কার্ড তৈরি হলো না, জনপ্রতিনিধিরা বিষয়টা জানেন, তারপরও কেন জনপ্রতিনিধিরা এই জটিলতা কাটিয়ে এই পরিবারের আধার কার্ড তৈরি করে দিলেন না? প্রশ্ন 2, যদি আধার কার্ড তৈরি করা না যায় তাহলে সেক্ষেত্রে সরকারিভাবে বেশ কিছু সাহায্য তারপরও পাওয়ার কথা, বিশেষ করে এমন একটা মুহূর্তে অনাহার বা অর্ধাহারের ঘটনা ঘটেছে বা অভিযোগ উঠেছে যে সময় কিন্তু বাঁকুড়া জেলার বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, ত্রাণ দেওয়া হচ্ছে দুর্গত মানুষ, যাদের বাড়ি পড়ে গেছে, যারা বন্যায় দুর্গত, সেই ত্রাণটুকুও পৌঁছানো যায়নি এই পরিবারকে, অন্তত তার পরিবার যেটা দাবি করছে। একেবারে আমি পরিবারের দাবিটা একটু শুনি। হীরক, তুমি আমাদের সঙ্গে থাকো, কি দাবি করছেন, কি বলছেন পরিবারের তরফ থেকে? মৃত বৃদ্ধ তার স্ত্রী এবং তার ছেলে, একবার শুনে নেব। আমার স্বামী মারা যায় খাবার না খেয়ে। রেশন পেতেন আপনারা? না। কেন? ওই যে আধার কার্ড নেই, কাজ করতেন না উনি কিছু? না, কি করে করবে, পড়ে আছে, অনেকদিন পড়ে আছে, তার জন্য আমার মনে হলো। কিছুই খেতে পেতেন না? না, কিছু খেতে লাগতো না। খাবার ছিল, খেতে পেতেন না, নাকি খাবার ছিল না ঘরে? না, খাবার ছিল না, কোনো খাবারই ছিল না। ওই মুড়ি টুড়ি ছিল দুটি, এমনি কুটারে খেতেও, ঝোল করে, তাও খেতেও না। আরে মারা গেল, বলুন দেখলে কেমন না ভিতরটা, আমার আর কিছু নাই শরীরে। আধার কার্ড গেছিলাম করাইতে, কিন্তু হয় নাই। কোথায় করাতে গেছিলেন? ওই ইয়াতে, ওই আমাদের এই কুমির দেওয়া আছে না, ওইখানে। কি বলেছিল? হ্যাঁ, বলছে করে দেবো দিয়ে, আর আমার স্বামী পড়ে গেল, যখন সব ইয়ে এলো তখনই পড়ে গেল, দিয়ে আর যাওয়া হইলো নাই, সেই থেকে পড়েই যাচ্ছে, দিয়ে তার জন্যই যাওয়া হইলো না। যদি রেশনটা পেতেন তাহলে কি এমনটা হতো? সেইটা হইতো না বাবা, কি করবো, ভাগ্য ছাড়া পথ না। খেতে দিতে পারতাম না, রোজগার নেই, একদিন কাজ হচ্ছে, দুদিন বন্ধ, পার্মানেন্ট তো কাজ নেই। সরকারি রেশন পেতেন না? না, সরকারি কিছু ডকুমেন্টস নেই তো, আধার কার্ড নেই। কোথাও জানিছেন আধার কার্ড নেই? হ্যাঁ, জেনেছিল অনেকবার। স্থানীয় পঞ্চায়েত যারা মেম্বার তাদের জানিছেন? হ্যাঁ। শোনেননি কথা? না, গেছিল অনেকবারই, বিরক্ত হয়ে আর বলিনি কাউকে, যা হচ্ছে কাগজপত্র অনেক কিছু করালাম, এই দুয়ারে সরকারে গেলাম, কাগজপত্র জমা দিলাম, কিন্তু কিছু হয় না। সন্তান বা ছেলে আসতো না সাহায্য করতেন? আমার ছেলে আসতো। ছেলে খেতে দিত না? দিত, আরো যখন জুটতে দিত। ছেলের অভাব? হ্যাঁ, ছেলেটারও অভাব। আমার নিজে, আমি যে কি খাবো, ছেলেদের কি খাবো, আমার নিজেরই কিছু নাই, তবু আমি একটু মার ভাত যখন জুটতে দিয়ে আসতাম। না খাইতে পাই মারা গেছে। খেতে পাইনি ঠিকঠাক? ঠিকঠাক খাইতে পাই। সরকারি রেশন পেতো না? পাইতো, আর কোনো ডকুমেন্টস থাকে নাই, কি করে পাবে? হ্যাঁ, ওর ছেলে কি করবে, 150-200 টাকা রোজগার করবে, এবার বউকে খাওয়াবে না, মা বাবাকে যা জুটিতে দিয়েছে, কোনোদিন পাইছে, কোনোদিন পায় নাই। হ্যাঁ, এখন না খাইতে পারবে বটে। কেন রেশন কার্ড, আধার কার্ড থাকে না সরকারি পরিষেবা?
ছিল যদিও সেগুলো তো আপডেট করতে হবে, সেগুলো ঠিক করতে পারেনি। আরও একবার চলে যাবো আমাদের প্রতিনিধি হীরকের সঙ্গে কথা বলতে। হীরক, একের পর এক বিস্ফোরক অভিযোগ। ছেলে বলছেন 150-200 টাকা রোজগার, তাও রোজ হয় না। এই যে গাল ভরা কর্মশ্রী প্রকল্পের নাম শুনি, কথা শুনি, ছেলে কাজ পান না। 1, 2, আধার কার্ড তৈরি করতে গিয়েছিলেন, বারবার ফিরে আসতে হয়েছে, শেষমেশ বিছানায় পড়ে গেছেন, আর যেতে পারেননি। শেষ যে কথাটা শুনলাম যে দুয়ারে সরকার এসেছিল, দুয়ারে সরকারের সময়ও সমস্ত কিছু ফিল আপ করে দিয়েছিলেন, সেখান থেকে আধার কার্ডটা পেলেন না কেন? অন্তত অন্নপূর্ণা অন্তোদয় প্রকল্পের রেশনটা মাসে 35 কেজি ফ্রি চাল 2 টাকা কেজি দরে, 1 টাকা কেজি দরে, সেটা বা পেলেন না কেন হীরক? একেবারে দেখো, অন্নপূর্ণা অন্তোদয় যোজনায় এই ফ্রি রেশন যদি পেত তাহলে অন্তত পরিবারের এই মানুষটাকে আজকে কিন্তু এভাবে অনাহারে চলে যেতে হতো না, অন্তত তেমনটাই বলছেন স্থানীয় বাসিন্দা থেকে পরিবারের লোকজন। কিন্তু বারে বারে তারা গেছেন, রেশনের দোকানে গেছেন, কখনো পঞ্চায়েতে গেছেন, কখনো দুয়ারে সরকার শিবিরে গেছেন, কখনো আবার যেখানে আধার কার্ড তৈরি হয় সেখানে গেছেন, কিন্তু কোনো এক অজানা জটিলতার কারণে বারে বারেই তাদের ফিরে আসতে হয়েছে এবং শেষ পর্যন্ত তারা বিরক্ত হয়ে আর যেতে পারেননি এবং অসুস্থ হয়ে পড়েন। তারপর থেকে আর যেতে পারেননি, তার ফলে আধার কার্ড তৈরি হয়নি। স্থানীয় বাসিন্দারা যেটা বলছেন যে তাদের কোনো একটা জটিলতা বা নিশ্চিতভাবে নথি সংক্রান্ত জটিলতা ছিল, সেই কারণেই এই আধার কার্ড তারা তৈরি করতে পারেননি। অন্তত যিনি মারা গেছেন বৈদ্যনাথ দাসমোদক, তার আধার কার্ড তৈরি হয়নি। তবে শুধু তাই না, তার পাশাপাশি তুমি যেমনটা বললে যে তার ছেলে সোমনাথ দাসমোদক, সেই সোমনাথ দাসমোদক মাঝে মধ্যে কাজ পান, কখনো 100 টাকা, কখনো 150 টাকা মজুরিতে, কখনো প্যান্ডেলের কাজ করেন, কখনো পরিযায়ী শ্রমিক হিসাবে তাকে ভিন রাজ্যে যেতে হয়। কারণ তুমি জানো যে 3 বছরেরও বেশি সময় ধরে 100 দিনের যে কাজ, সেই কাজের প্রকল্প বন্ধ রয়েছে এবং সরকারি যে কর্মনিশ্চয়তা প্রকল্প, সেই প্রকল্পের কোনো কাজ বাঁকুড়া জেলা কেন সারা রাজ্যের পাশাপাশি এই গ্রামেও হয়নি। স্বাভাবিকভাবে সরকারি কাজ বন্ধ রয়েছে, সেই সরকারি কাজ তারা পান না। সরকারি অন্যান্য সুযোগ সুবিধা যেটুকু পাওয়ার কথা, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে অন্যান্য যে সুযোগ সুবিধা, সেইগুলোও তারা পান না। তার ফলে তার ছেলের সংসারেও চূড়ান্ত অনটন, অর্থাৎ নিজের সংসার চালাতে যে সোমনাথ দাসমোদক রীতিমতো হিমশিম খায়, সে কীভাবে বাবা মার মুখে খাবার তুলে দেবে, এই প্রশ্নটাও কিন্তু প্রতিবেশীরা বলছেন। প্রতিবেশীরা যেটা বলছেন যে তারা কখনো কখনো, তারাও যথেষ্ট গরিব, হতদরিদ্র এলাকা, তারাও যথেষ্ট গরিব, তা সত্ত্বেও কখনো কখনো তারা সাধ্য মতো সাহায্য করতেন এই পরিবারটিকে, কিন্তু তারপরও প্রতিদিন তাদের খাবার জুটত না এবং তার ফলে কখনো অর্ধাহার, কখনো আবার অনাহারে রাত কাটাতে হতো, দিন কাটাতে হতো। আর এভাবেই বৈদ্যনাথ দাসমোদকের শুক্রবার মৃত্যু হয় এবং তাকে ঘিরে রাজনৈতিক চাপানুতো শুরু হয়েছে। একেবারে হীরক, সেই রাজনৈতিক চাপানুতোর যা বৈদ্যনাথ দাসমোদকের মৃত্যুর পর শুরু হয়েছে, তার খবর প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে। সেখানে প্রশ্ন উঠছে, রাজ্য সরকারের দুয়ারে রেশন প্রকল্পের কি হলো লক্ষ্মীর ভাণ্ডার বা বৃদ্ধ ভাতা, সেগুলো থেকে কেন বঞ্চিত কুমিরদার এই দাস পরিবার? বিরোধীরা প্রশ্ন তুলছেন। এই যে পঞ্চায়েত রাজ চলছে, স্থানীয় যারা সরকারে রয়েছে, পঞ্চায়েতের মেম্বার যারা রয়েছে, ওখানে পার্টির নেতারা রয়েছে, তারা কি করছে? এখন যখন এটা কোথাও পুকুর কাটার নামে টাকা আসুক, একদম ভিডিওর ঘাস মেরে দেবে একদম অফিসে। লজ্জা করে না এরা? এরা নিজেরা নিজেদের দোষটাকে আড়াল করার জন্য অন্যদিকে এরা দোষ চাপিয়ে দেয়। কেন্দ্রীয় সরকারের যে একটা ভ্রান্ত নীতি, যে সমস্ত কিছুতেই আধার সংযোগ বাধ্যতামূলক, এবং সেখানে কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের আধার কার্ড এখনো প্রত্যেকের হয়েছে কিনা, আধারের বায়োমেট্রিক করার জন্য কোনো সুযোগ সুবিধা আছে কিনা, এইসব না দেখেই আধার কার্ড বাধ্যতামূলক কারণে ওর পরিবার আধার সংযোগ রেশন কার্ডের সাথে না করার জন্য রেশন থেকে বঞ্চিত ছিল। তার বাড়িতে গেছি, তাকে বলেছি, কিন্তু তিনি আধার কেন্দ্রে গিয়ে আধার কার্ড করাতে অনিচ্ছুক। তো সেক্ষেত্রে কি করা যাবে আপনি বলুন? আমরা তো অনেকবার চেষ্টা করেছি, যে অনাহারে মৃত্যু নয়, পরিবারটা অভাবী পরিবার ছিল। এগিয়ে বাংলার গল্প শোনায় এরা গর্ব করে বলে, বিধানসভার মধ্যে দাঁড়িয়ে বলে, বামেদের থেকেও আমরা বেশি রেশন দিচ্ছি। এটা যে ব্যর্থতা আমাদের, রেশন কারা নাই এটাই বোঝাচ্ছে যে আমাদের পশ্চিমবাংলার পরিবারের মানে মানুষজন পরিবার পিছু আর্থিকভাবে কতটা তারা দুর্বল হয়ে যাচ্ছে। এর জবাব তো রাজ্য সরকারকে দিতে হবে। এই প্রশ্নগুলো যখনই আপনারা করবেন, বলবে কেন ওই লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মুখপাত্র তন্ময় ঘোষ আমার সঙ্গে রয়েছেন, কথা বলবো তন্ময়বাবুর সঙ্গে। তন্ময়বাবু, বাঁকুড়ার কুমিরদায় যে পরিবারে এক বৃদ্ধের বৈদ্যনাথ দাসমোদকের মৃত্যু হয়েছে কার্যত অনাহারে এবং অর্ধাহারে, তার পরিবার তো বটেই, পরিবার পরিজনের পাশাপাশি তার প্রতিবেশীরা পর্যন্ত বলছেন এবং স্থানীয়
প্রশাসনিক কর্তা ব্যক্তিরা অস্বীকার করছেন, আপনাদের দলের তরফ থেকে যাদের বক্তব্য পেয়েছি তারাও বলছেন। আপনার প্রতিক্রিয়া চাইবো তন্ময়বাবু। প্রথম কথা হচ্ছে যে এই যে আধার কার্ড, কেন্দ্র সরকার বেশ কয়েক বছর ধরে সমস্ত কিছুতে আধার কার্ডকে লিঙ্ক করানোর বাধ্যতামূলক করেছেন, এবং আধার কার্ড একটা সময় কেন্দ্রীয় সরকার বলছিল যে আধার কার্ড আমাদের দেশের ইউনিক আইডি হবে, অর্থাৎ প্রত্যেকের একটা ইউনিক আইডি আছে। এরকম বিভিন্ন দেশে আছে, কানাডা সহ বিভিন্ন দেশে আছে, একটাই কার্ড হয়, সেই কার্ডটা মাল্টিপল ইউজ হয়। কিন্তু সেক্ষেত্রে পশ্চিমবাংলাও ডিজিটালি এগিয়ে যাবে, ভারতবর্ষ ডিজিটালি এগিয়ে যাবে, এই কথা মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে আমরাও ডিজিটাল ইন্ডিয়া গড়ে তুলবো এবং একটার কার্ড থাকবে, সেটা দিয়েই সমস্ত কিছু লিঙ্ক থাকবে, আজকে সবকিছু স্ট্রেস করা হবে। এখন এই যে বাধ্যতামূলক করা হয়েছে সেখানে রাজ্য সরকারের ভূমিকা কি, রাজ্য সরকার কি করতে পারে? যখন কেন্দ্র সরকার থেকে জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে এই নীতি, তখন আমরা বাধ্য, যদি এটা না করি কালকে এরাই দুর্নীতি নিয়ে প্রশ্ন তুলবে যে এরা আধার লিঙ্ক করেনি, এখান থেকে রেশন দুর্নীতি হচ্ছে, এই প্রশ্ন তুলে তারাই আবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে যাবে। অর্থাৎ তাদের যে দ্বিমুখী চাপ, অর্থাৎ তারা একদিকে বাংলার মানুষকে, সাধারণ গরিব মানুষকে হাতে মারার চেষ্টা করছে, আবার উল্টো দিক থেকে এই আধার কার্ডকেই তারা পরিচয়পত্র হিসাবে স্বীকার করছে না, তখন বাংলাদেশি বলছে। এরা আসলে নীতিহীন একটা সরকার কেন্দ্র সরকার চালাচ্ছে, অত্যন্ত দুঃখজনক। তবে যে ঘটনাটি ঘটেছে নিশ্চিতভাবে আমরা স্থানীয় প্রশাসন এবং দলগতভাবে খোঁজ নেব, পরিবারের পাশে থাকার চেষ্টা করবো। ঘটনাটা সত্যিই দুঃখজনক। ধন্যবাদ তন্ময়বাবু। এবার আপনাদের জল যন্ত্রণার ছবি দেখাবো। এক প্রকার প্লাবন পরিস্থিতি বললে বোধহয় অনেকটাই কম বলা হবে। ভয়াবহ অবস্থা, জলের তলায় চলে গিয়েছে ঘাটাল শহরের থেকে শুরু করে গ্রামীণ এলাকা। আপনাদের আলাদা আলাদা 5টা ভিজুয়ালস এই মুহূর্তে দেখাচ্ছি, হয়তো 5টা জায়গা আলাদা, স্থান আলাদা, কিন্তু ছবিটা প্রায় এক। ধূপগুড়ি, কাটোয়া, বাঁকুড়া, আরামবাগ, জল যন্ত্রণার এ ছবি এবার বর্ষাতেও দেখতে হলো রাজ্যবাসীকে। রাজ্য সড়কে নৌকা চলছে, জলে ডুবে খানাকুল, গাইঘাটা, নতুন করে আবারও প্লাবনের আশঙ্কা। আমার দুই সহকর্মী অসীম এবং রনি এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। ঘাটাল থেকে রয়েছেন অসীম। আমি প্রথমে অসীমের কাছে যাবো। অসীম, ঘাটাল বর্ষায় প্রত্যেক বছর কি ছবি হয়? বদল ঘটে না, কিন্তু নানাবিধ প্রকল্পের কথা শুনতে পারা যায়, কিন্তু বিষবাও জলে সেই প্রকল্প, অন্যদিকে জলে সেখানকার মানুষজন। এখনো পর্যন্ত তাদের জন্য কি কি বন্দোবস্ত আপৎকালীন উপায় অন্ততপক্ষে গৃহীত হয়েছে? দেখো, একেবারে প্রশাসনের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে প্রায় 45 দিনের মতো ঘাটালের বিভিন্ন এলাকা প্লাবিত, রাস্তাঘাট জলের তলায়। সেই জন্য প্রশাসনের তরফ থেকে একাধিক জায়গায় নৌকোর ব্যবস্থা করা হয়েছে, স্পিড বোর্ডের ব্যবস্থা করা রাখা হয়েছে, দুপুরের খাবার পৌঁছে দেওয়া হচ্ছে, পানীয় জল পৌঁছে দেওয়া হচ্ছে। দেখো, শুধু ঘাটাল পৌর এলাকা সহ একাধিক গ্রাম পঞ্চায়েত এলাকা প্রায় 45 দিন ধরে জলমগ্ন। কিন্তু এলাকার মানুষজন প্রশ্ন তুলতে শুরু করেছে যে এই যে জলছবি, এই জলছবি কিন্তু অন্যান্য বৎসরের থেকে এবছর যত প্রতিনিয়ত যত নদী নালা খাল বিল মজে যাচ্ছে, তত কিন্তু ভয়াবহ আকার ধারণ করছে এই ঘাটালের বন্যা পরিস্থিতি। এইবারে যদি এখনো যদি বেশ কিছুদিন চলতে থাকে, তাহলে কিন্তু রুজি রোজগারে টান পড়বে ঘাটালের হচ্ছে যে মানুষজন। একবার আমাদের চিত্র সাংবাদিক সহকর্মীকে আমি একবার, তুমি বলো যদি একবার ছবিটা একটু ক্যামেরা প্যান করে দেখানো যায়, তাহলে বোধহয় যাদের দেখার কথা এই ছবিটা অন্ততপক্ষে তারা আমাদের ক্যামেরার মারফত দেখুক। একেবারে সেই ছবিটাই দেখাচ্ছি, সেই ছবিটা দেখাচ্ছি জলের কি স্রোত। এই যে আমরা যে ছবিটা দেখাচ্ছি, জলের কি স্রোত, এখনো নদীর জলের কি স্রোত। এই জল গিয়ে পড়ছে ঘাটালে, কারণ এই নদীর জলস্তর যত কমে, আমরা যেটা জানি ঘাটালের ভৌগোলিক পরিস্থিতি, ঘাটালের প্লাবিত এলাকায় জল তত বাড়ে। তেমনি ঘাটালের কিন্তু চন্দ্রকোনা থেকে শুরু করে ঘাটালের বিভিন্ন নদীর জলস্তর অল্প অল্প করে কমতে শুরু করেছে। তার মানেই কিন্তু ধন্যবাদ আপাতত তোমায় অসিত। এই ছবি দেখার পর সত্যি আর বর্ণনার প্রয়োজন সেই মানুষগুলোর চাইছেন না, তার কারণ এই ছবি দেখলেই বুঝতে পারা যাচ্ছে দিনের পর দিন ঘাটালের মানুষজনকে কি পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়। তুমি সেরকমটাই আবার দেখাচ্ছিলে। এই ছবির পরিবর্তন ঘটছে না। এবার তিস্তার ছবিটা দেখাবো। লাগাতার বৃষ্টি, তিস্তার পাড় ভাঙতে ভাঙতে একেবারে পৌঁছে গিয়েছে গ্রামাঞ্চলের গভীরে। সেই ছবি দেখলেই বুঝতে পারবেন সেখানকার মানুষজনের কি অবস্থা। এতটাই গুরুতর হয়ে গিয়েছে পরিস্থিতি যে অধিকাংশ মানুষজন ইতিমধ্যেই তারা বাড়ি ঘরদোর ছেড়ে এক প্রকার পালিয়ে, শব্দটা আমি বলবো না, তারা অন্যত্র গিয়ে
সাময়িক আশ্রয় নিয়েছেন, জানেন না আগামীকাল আগামী পরশু তাদের জন্য কি অপেক্ষা করছে। আমার সহকর্মী রনি সেখানে রয়েছে। রনি, সেখানকার ছবিটা একবার দেখতে চাইবো। এখনো পর্যন্ত আপৎকালীন কোনো ব্যবস্থা গৃহীত হয়েছে কিনা, সাময়িক হলেও সেটাও দেখতে চাইবো, জানতে চাইবো। বলবো যে সিকিম পাহাড়ে যে একটানা বৃষ্টি হয়েছে তার জেরে কিন্তু জলস্ফীতি দেখা দিয়েছে তিস্তা নদীতে। আর সেই তিস্তার জলে প্লাবিত হয়েছে মালবাজারে বাগড়াকোট গ্রাম পঞ্চায়েতের টোটগাঁও গ্রাম, এবং এখন কিন্তু বলতে গেলে গোটা গ্রাম মানুষ শূন্য, কারণ ইতিমধ্যেই প্রায় শতাধিক বাড়ি নদীগর্ভে চলে গিয়েছে। গত 2 বছর বাড়ি কিন্তু নদীর জলের স্রোতে ভেসে গিয়েছে এবং চলে গেছেন। যারা ছিলেন তারা নিজেদের শেষ সম্বলটুকু নিয়ে বাড়িঘরের দরজা জানালা খুলে নিয়ে একেবারে রনি, আমি বুঝতে পারছি সেখানকার যে পরিস্থিতি ওখানে হয়েছে, নেটওয়ার্কের সমস্যা হওয়াটা খুব স্বাভাবিক। কিন্তু আরও একটা বিষয় জানিয়ে রাখি, মেয়র গৌতম দেব তিনি গিয়েছিলেন, ত্রাণ সামগ্রীও কিছু বিলি হয়েছে, কিন্তু এলাকার মানুষজন খুব একটা সন্তুষ্ট নন। তার কারণ এই মুহূর্তে তাদের পরিস্থিতি এক প্রকার বিষ বাও জলে, কোনো স্থায়ী সমাধানের দিশা এখনো পর্যন্ত তাদের কেউ দিতে পারেননি। सब जितने पानी आ रहा है, अभी देखो तो कल यहाँ पर नहीं था, अभी तो घर भी तोड़ दिया। तो इधर तो चोरी वोरी भी हो रहा है। चोरी तो होगा तो क्यों नहीं होगा, किसी का कॉल सब इधर जितना था कॉल सब उठा के ले गया, कोई नहीं गया, पता ही नहीं चल रहा। तो गांव का आदमी लोग कहाँ गया सब? गांव का आदमी लोग कहाँ है, मसाबड़ी में है, कोई सुंदरी बस्ती में है, कोई कहाँ कहाँ भाड़ा रूम में लेके आ रहा है। बहुत डूब गया, कल तक यहाँ तक पानी नहीं था, आदमी पूरा तो आ गया पानी। तो अभी पूरा डूब गया है? हाँ डूब गया। तो आप लोग अभी कहाँ हैं? हम लोग अब कालागेती में रहते हैं, अब क्या करें, घर तो डूब गया। तो ये सामान वामान निकाल के ले गए सब? सामान वामान तो सारे बह गया, रात में वो हुआ ना बारिश आया, तो सामान वामान तो सारे चला गया, कल 2-4 वही सामान लेकर गया। আর এই লাগাতার বৃষ্টিতে কতটা বিপর্যস্ত জনজীবন আপনাদের দেখাও একটা ছবি। বাংলা সিকিমের যে লাইফলাইন বলা হয় যাকে, আপনারা জানেন 10 নম্বর জাতীয় সড়ক সেতিঝোড়ার কাছে জাতীয় সড়কে ধস নেমেছে। দেখুন সেই ছবি, জাতীয় সড়কে অসংখ্য জায়গায় ফাটল, নদী বাঁধ ধসে গিয়েছে, রাস্তার বড় বড় অংশ চলে গিয়েছে তিস্তার গর্ভে। উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় প্রবল বৃষ্টিতে জনজীবন একেবারে বিপর্যস্ত। 2 নদীতেই হলুদ সংকেত জারি করেছে সেচ দফতর। 10 নম্বর জাতীয় সড়কে বিপুল ধস, ফলে বুঝতেই পারছেন যোগাযোগ তো অনেক দূরস্থ, জনজীবন ব্যাপকভাবে বিপর্যস্ত। কাটোয়ার ছবি দেখাবো এবার আপনাদের। ভাগীরথীর ভয়াবহ ভাঙনে সেখানে ধ্বংসের মুখে কাটোয়ার চর কবিরাজপুর গ্রাম। নদীগর্ভে হারিয়ে যাচ্ছে চাষের জমি, ভিটে। নতুন করে নদীর জল বাড়তেই ভাঙনের আতঙ্ক কাটোয়া 2 নম্বর ব্লকের নদী তীরের সবকটা গ্রামে। সেখানকার মানুষজন খুব স্বাভাবিকভাবেই আতঙ্কে রয়েছেন, অনেকে সেখান থেকে অন্যত্র চলেও গিয়েছেন। বাড়িতে উঠলো জল, এই বুঝি ভেঙে গেল সব, রাতে ঘুম হয় না, সবাই ভাবে কতটা জল বাড়লো, এইভাবে একটা আতঙ্কে থাকে সবাই। ভাঙনে আমাদের এখানে সব শেষ করে দিচ্ছে, যোগাযোগ ব্যবস্থা, তারপরে এই সব বিচ্ছিন্ন করে দিল আমাদের গঙ্গা ভাঙনে। এই কিছুদিনের ভেতরে আমার মনে হচ্ছে কিছুদিনের ভেতরে হয়তো 10-20-50টা বাড়ি উঠে যেতে হবে। ভাঙনটা রোধ হলে আমরা যাই হোক ডাল ভাত নুন ভাত খেয়ে আমরা এখানে থাকতে পারি। আমাদের চাষের জমি এই বাঁধ ছিল, বাঁধ ভেঙে যাচ্ছে, ভাঙনের সব জমিগুলো পড়ে যাচ্ছে, চাষের জমিগুলো সব বন্যার জল থেকে নষ্ট করছে। প্রতি বছরই এর আগে কাজ হলো, এবারে এটুকু করার কথা ছিল, তা যদি করতো বাড়ি ঘরকে যে হালে যে এই বাড়িটা ভেঙে চলে গেল ভয়ে। যে এখন তো এক চাপ করলেই বাড়ি ভেঙে চলে, গ্রাম ছেড়ে কি চলে যাচ্ছে সবাই? গ্রাম ছেড়ে অনেক চলে যাচ্ছে, কি করবে? এখানে তার কোনো জমি জায়গা ভেঙে যাচ্ছে, রোজগার তো করে খেতে হবে। আমাদের সরকারের প্রচেষ্টায় চর কবিরাজপুরের ভাঙন কিন্তু আমরা বন্ধ করতে পেরেছি। নতুন করে ভাঙন তৈরি হয়েছে, কিন্তু সেখানে আমরা সরজমিনে দেখে আমরা সেচ দপ্তরকে বিষয়টা জানিয়েছি। যদিও কেন্দ্রীয় সরকার, বিজেপি সরকার আমাদের রাজ্যে ভাঙনে টাকা দেওয়া তাদের দায়িত্ব এবং কর্তব্য, কিন্তু তারা টাকা দেওয়া সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। তবুও আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত বছর অগ্রদ্বীপ গ্রাম পঞ্চায়েতে 14 কোটি টাকার ভাঙন রোধে কাজ সাফল্য করিয়ে দিয়েছে। গঙ্গা ভাঙন তো একবারে একটা প্রাকৃতিক বিষয়, কিন্তু আমরা গঙ্গা ভাঙন তো ইতিমধ্যে রোধ করে ফেলেছি। এখন যেটা ভাঙছি চাষের জমি হয়তো কিছু ভাঙছি, কিন্তু ওটা আমরা রোধ করে ফেলাবো।
এবার আপনাদের ভাটপাড়া পুরো এলাকার ছবি দেখাবো। নামগুলো স্থানগুলো হয়তো আলাদা আলাদা হয়ে যাচ্ছে, ছবির খুব একটা বদল বুঝবেন না। ভাটপাড়া পুরসভার 25 থেকে 35 নম্বর ওয়ার্ডের বেশিরভাগ জায়গা জলের তলায় চলে গিয়েছে। পৌরসভার 25 থেকে 35 নম্বর ওয়ার্ড বেশিরভাগ অংশই এরকম জলমগ্ন, জলবন্দী এলাকার বাসিন্দারা। এরকম জল পেরিয়েই আসতে হচ্ছে বাসিন্দাদের। আর এই জলবন্দী দশা কবে কাটবে এটাই এখন তাদের কাছে লাখ টাকার প্রশ্ন। তবে ভাটপাড়া পৌরসভার জবাব যে ভাইস চেয়ারম্যান তিনি বলছেন যে কল্যাণী রোড লাগোয়া অঞ্চল জলের বন্ধ বেশি, জলবন্দী দশা বেশি, কারণ কল্যাণী রোড উঁচু হয়ে যাওয়ায় জল সরছে না, আর তার জন্যই এই অ্যাডেড এরিয়াগুলো জলমগ্ন হয়ে পড়েছে। এই বিষয়ে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছে। কবে এর সুরা হবে আর এই জলবন্দী দশা কবে কাটবে সেটাই এখন দেখার বিষয়। ভাটপাড়া থেকে বিশ্বজিতের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়, TV9 বাংলা। সমস্যা তো এই দেখুন, নিচের দিকে তাকুন কতটা জলে, এখান থেকে তো আর সামনের দিকে আরও বেশি জল। এবারে ড্রেনের যা পরিস্থিতি, সামনে ওইদিকে ড্রেন দেখুন, ওই সরু সরু ড্রেন দিয়েই জল পাস করা সম্ভব। এবার যেরকমভাবে আমাদের মিউনিসিপ্যালিটি রেখেছে সেরকমভাবে আমরা আছি। স্কুলে যেতে অসুবিধা হচ্ছে। কেন? এই জলের জন্য। এই জল ঘরেও ঢুকেছে? হ্যাঁ, ওদিকে ঘরেও ঢুকেছে জল। ড্রেনটা হয়ে গেছে গাডওয়াল, আর গাডওয়াল হওয়ার পরে কী হচ্ছে, এটা পুরো একটা পুকুরে পরিণত হয়ে গেছে আমাদের এলাকাটা। এইবার কী হচ্ছে, এই জল দেখতে পাচ্ছেন, এই বাচ্চাটা পা কেটে গেছে, আজকে এই স্কুলে যাবে, যেতে পারছে না। আজকে আমি আমার কেউ না, আমি নিজে ড্রপ করে দিতে যাচ্ছি এই জলের জন্য। আমার বাচ্চা বেরোতে পারছে না, জ্বর জারি লেগে রয়েছে। আজকে 15-20 দিন ধরে এই একইভাবে রয়েছে আমরা। আমার বাচ্চার এই সাপ, চন্দ্রগোড়া সাপ ঘোরাঘুরি করছে। এই জীবন জানমালের কে মানে ই করবে? MDH চানা মশলা। এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।